সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত বাংলা ট্রিবিউন টক অফ দ্য ডে অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো মব জাস্টিস নিয়ে। আপনারা অনেকে জানেন যে গত 24 ঘন্টায় বগুড়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 জন ব্যক্তি গণপিটুনির শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন সাবেক নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একজনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। একই সঙ্গে গতকাল রাতে বগুড়ায় গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকে আমরা যেটা দেখছি যে একটা মব জাস্টিস বা মবক্রেসি তৈরি হয়েছে গোটা বাংলাদেশে। মানুষ আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিচ্ছে, আইন নিজের হাতে তুলে নিয়ে যাকে তাকে দোষী সাব্যস্ত করে পিটিয়ে হত্যা করছে, আহত করছে। এই বিষয়টা নিয়ে কেন 1 মাস পেরিয়ে গেছে, কেন এটি এখনো পরিস্থিতির উন্নতি হচ্ছে না? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বাংলা ট্রিবিউনের হেড অফ প্ল্যানিং অ্যান্ড রিসার্চ শরীফ আল শাহের। শরীফ, আপনাকে স্বাগত। শরীফ, একটু আমাদেরকে বলবেন যে কেন এই পরিস্থিতির, আপনি তো জানেন ঘটনা প্রবাহ 5 আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। একদিকে যেমন মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, কিন্তু পরিস্থিতির উন্নতি কেন হচ্ছে না, বা এই গোটা পরিস্থিতিটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ লাউ ভাই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে কোনো অপরাধের মূল সমস্যা কিন্তু তার বিচার নিশ্চিত করতে না পারা। আপনি যদি দেখেন যে 5 আগস্ট সরকার পতনের পর থেকেই কিন্তু বাংলাদেশে এই মবক্রেসি বা মব জাস্টিসটা শুরু হয়েছে। এবং সেদিন কিন্তু ঢাকা শহরে, আমি নিজে ঢাকার বেশ কয়েকটা এলাকায় যে আমি দেখেছি, প্রচুর পরিমাণ লুটপাট হয়েছে, মানুষের ঘরে হামলা করা হয়েছে, যানবাহনে আগুন দেওয়া হয়েছে, ওই দিনই কিন্তু আমি দেখেছি। আর বাংলাদেশ জুড়ে তো সেটা ছিলই। তো এর যে ধারাবাহিকতাটা শুরু হলো, এরপরে সরকার গঠন হলো, আমি ধরে নিতে পারি যে আচ্ছা ঠিক আছে, 5 আগস্ট থেকে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথের সময়টা, সেই সময়টা, এই সময়টা যে সরকার ছিল না, সেটা না হয় একটা আনরেস্ট অবস্থা হতে পারে। কিন্তু সরকার গঠনের পর থেকেই আসলে মূল চ্যালেঞ্জটাই কিন্তু ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নেওয়া। কিন্তু সেটা কিন্তু সম্ভব তো হয়নি। আমি কোনো কঠোর বক্তব্য দিতেও কিন্তু দেখিনি। আপনি যদি খেয়াল করেন 15ই আগস্টের দিন যদি আমরা খেয়াল করি, যে আগের দিন রাতের থেকেই কিন্তু বোঝা যাচ্ছিল যে 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বরে একটা কিছু হবে, এখানে যারা আসবে তারা একটা নিপীড়নের শিকার হতে পারে। এই আগের দিন রাতের থেকে পরের দিন বিকাল পর্যন্ত কি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য আপনি পেয়েছেন? আমি অন্তত দেখি নাই। বরঞ্চ সমন্বয়করা 15ই আগস্ট দুপুরে বা বিকালে এসে তারা বলেছে যে আমরা এগুলোকে সমর্থন করি না। এখন আমরা এগুলোকে সমর্থন করি না, এটা যদি সরকারও বলে থাকে, এই সমর্থন না করি না বলাটা তো আসলে কোনো স্বাভাবিক বিষয় না। সমর্থন করি না বললে তো এগুলো বন্ধ হবে না। আমার তো বন্ধ করার প্রক্রিয়ার মধ্যে ঢুকতে হবে। কতটা কঠোর আমাকে হতে হবে, কঠোর হওয়া ছাড়া কখনোই আপনি মব জাস্টিস এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, সেটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং 5 আগস্টেও তো গণপিটুনিতে অনেক আওয়ামী লীগের নেতাকে বা কর্মীকে আমরা খবর পেয়েছি, অনেককে মেরে ফেলা হয়েছে। এখন আবার গতকালকে 3 জন গণপিটুনির শিকার হয়েছে। ঢাকা শহরে আমরা যারা থাকি বা ঢাকার বাইরেও হয়, গণপিটুনি যে হয় না মাঝে সাঝে তা কিন্তু না। বাসে অনেক পকেটমার, চোর কিংবা ডাকাত মানুষ পেলে কিন্তু গণপিটুনি দেয়। কিন্তু গণপিটুনি দিয়ে মেরে ফেলার যেই সংস্কৃতি, এই যে আমাদের সাইকোলজিক্যাল একটা পরিবর্তন এসছে, এই দীর্ঘ 1 মাসের যে প্র্যাকটিস, দেখছে যে কেউ তো আমাকে কিছু বলছে না, শুধুমাত্র প্রতিবাদ জানালেই তো আসলে বন্ধ হবে না। আপনি যদি এই 1 মাসের মধ্যে আপনি দেখেন যে গণপিটুনি বাদ দিয়ে আমরা কিন্তু অনেক শিক্ষককে দেখেছি জোরপূর্বক। একটা বিষয় একটু সূত্র বলি আর কি, যে গণপিটুনি কিন্তু যে শুধু 5 আগস্টের পরে হচ্ছে তা কিন্তু না। আগেও আপনার মনে থাকার কথা যে একজন নারীকে শিশু চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। একটি গণমাধ্যমের খবরে দেখলাম যে গত কয়েক বছরে 650-র মতো লোক গণপিটুনির শিকার হয়েছে, এর মধ্যে অনেকেই মারা গিয়েছেন।
এই যে মানুষের যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হলে যে ঘটনাটা ঘটেছে, সেইখানের একটি গণমাধ্যমের প্রতিবেদনে আমি যেটা পড়লাম সেটি হলো যে মানুষের মধ্যে একটা আস্থাহীনতা আছে যে এই লোক, ধৃত লোকটাকে, সন্দেহভাজন লোকটাকে যদি পুলিশের কাছে দেই, পুলিশ তাকে ছেড়ে দিবে, এই কথাটা মানুষ মনে করে। এই যে কেন এটা মনে করে, এটা কিন্তু আগেও ছিল আর কি, এখন যে নতুন তা না আর কি, আগেও কিন্তু এই প্রবণতা ছিল আর কি। মানে সামগ্রিকভাবে আপনার কি মনে হয় যে এটা তো এসছে আসলে পুলিশের প্রতি আস্থাহীনতা থেকে। আমরা তো গত 10 বছরের ঘটনায় যদি আমরা বলি, আমরা কিন্তু দেখেছি যে পুলিশ যে সাধারণ মানুষের জন্য কাজ করবে সেই পারসেপশনটা পুলিশ মানুষের মধ্যে কিন্তু জনবান্ধব হয়ে উঠতে পারে নাই। আমরা সবাই কিন্তু মনে করি যে পুলিশের কাছে গেলেই কোনো একটা ঝামেলায় আমাকে পড়তে হবে। আপনার যদি একটা মোবাইল ছিনতাই হয়, আপনি দেখবেন নিজেও পুলিশের কাছে যেতে চাবেন না, অনেক সাধারণ মানুষ যেতে চায় না, বা গেলেও কিন্তু ছিনতাইয়ের মামলাটাও করে না। আমি নিজেও, আমার নিজের মোবাইলও ছিনতাই হচ্ছে, আমি মামলা করি নাই, কারণ এই মামলার একটা ঝামেলা আছে, তার চেয়ে ওই যে জিডি করা, মানে এটা কেন হয়? কারণটা হচ্ছে আমাদের যেই আইনি ব্যবস্থাটা এতটা জটিল যে এখানে একবার কেউ যদি ঢুকে পড়ে এই চক্রের মধ্যেই মানে ঘোরা লাগবে, এখান থেকে বের হওয়াটা খুব কঠিন। আর আমাদের পুলিশ তো 5ই আগস্ট থেকে অলমোস্ট এখনো পর্যন্ত আমি বলবো যে নাই, কারণ তাদের যে অ্যাক্টিভ হওয়ার যে বিষয়টা, তাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার যে বিষয়টা, এটার সাথে কিন্তু শুধুমাত্র যে সরকার কাজ করবে তা না, এটার সাথে কিন্তু জনগণকেও সম্পৃক্ত করতে হবে। আমাকেও পুলিশকে আস্থায় নিতে হবে, পুলিশেরও আমাকে আস্থায় নিতে হবে, এবং আমারই উচিত পুলিশকে সাহস দেওয়া। এখন আগে পুলিশ আসলে মানুষ দৌড়ে পালায় যেত, মানে অপরাধীরা পালায় যেত, কিন্তু এখন সেই 10 জন অপরাধী যদি একসাথে থাকে, সে কিন্তু জানে যে সে পুলিশকে পিটাতে পারবে একসাথে হয়ে। মানে এই ভয়ঙ্কর জায়গায় যে আমরা এসেছি, এখান থেকে তো উত্তরণটা কে করবে? মানে করবে তো সরকারেরই তো দায়িত্ব, সরকারই তো এটাকে কিভাবে কন্ট্রোল করা যায় সেই পরিকল্পনাটা ওনারা করবেন। এখন পর্যন্ত তো কোনো পরিকল্পনা আমি দেখি নাই। আমি যেটা ওই সময় বলতে নিলাম যে ছাত্রছাত্রীরা গিয়ে শিক্ষককে টেনে হেঁচড়ে বের করে নিয়ে আসছে কলেজ থেকে, স্কুল থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, যে পদত্যাগ করানো হচ্ছে, এটাকে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এগুলোকে আমরা সমর্থন করি না, কিন্তু এটার বিরুদ্ধে কি সরকার কোনো ব্যবস্থা নিয়েছে এখন পর্যন্ত? কারণ দৃষ্টান্তমূলক ব্যবস্থা যদি না নেওয়া হয়, তাহলে মানুষের মনের ভেতরে যে মানে অপরাধ করার যে একটা ভয়, অপরাধ করলে পরে যে একটা আমার শাস্তি হতে পারে, আমি গ্রেপ্তার হতে পারি, আমি আইনের মুখোমুখি হতে পারি, সেই ভয়টা মনে হয় মানুষের ভেতর থেকে কমে গিয়েছে। এবং এই ভয়টা, অপরাধীদের জন্য এই ভয়টা সরকারের আনা উচিত, তাই কিনা আর কি। তা তো অবশ্যই, মানে এটাকে এখন লিগ্যাল রাইটের পর্যায়ে নিয়ে গেছে যে আমি এটা করতে পারবো, মানে এই যে আমি পারবো এবং আমাকে কেউ কিছু বলবে না, এই জায়গা থেকে সরকারকে বোঝাতে হবে যে না, আমরা এটা ব্যবস্থা নেব। আপনি আজকে ঢাকা ইউনিভার্সিটি, বগুড়া আর হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এখন পর্যন্ত কি কাউকে অ্যারেস্ট করা হয়েছে? ঢাকা ইউনিভার্সিটির যে ঘটনায় 3 জনকে গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি, কিন্তু জাহাঙ্গীরনগরের যে নির্মম ঘটনা সেটি সেইখানে গ্রেপ্তার নেই। কিংবা আরেকটি ঘটনা আপনার মনে আছে কিনা, যেটা খুবই মর্মান্তিক, একজন মানে আগে থেকেই যার ছিল না আর কি, মানে পঙ্গু ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন ছাত্রলীগ নেতা, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এবং সেই ঘটনায় আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পারিনি আর কি। তো এই গ্রেফতার প্রক্রিয়া তো ঢুকতেই হবে, আর একটা ডিসিশন এখন কিন্তু খুব প্রয়োজন। প্রথমত হচ্ছে যে আমার বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাসের পরিবেশ দ্রুত ফিরে আনতে হবে। ছাত্রছাত্রীরা, আমি জানি তারা একটা বড় আন্দোলনের মধ্যে ছিল এবং তাদের সামনে তাদের সহপাঠীকে গুলি করা হয়েছে, তাদের অনেক সহপাঠী, বন্ধু, বড় ভাই, ছোট ভাই, অনেকে মারাও গেছে। আমরা তাদের সাইকোলজিক্যাল বিষয়টা কিন্তু বুঝি, কিন্তু তারা যে ক্লাসমুখী করার জন্য যেই উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলো কিন্তু এখনও খুব একটা দৃশ্যমান না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 22 সেপ্টেম্বর একটা তারিখ দিয়েছে যে তারা ওই দিন থেকে ক্লাস হয়তো শুরু করতে যাচ্ছে, কিন্তু ফুললি ক্লাসের মধ্যেই কিন্তু শিক্ষার্থীদেরকে ফিরিয়ে নিতে হবে এবং শিক্ষার্থীদেরকে সেই বোঝানোর জায়গাটাও তৈরি করতে হবে যে এখন আন্দোলন হয়েছে, সফল হয়েছে, তোমরা সাকসেসফুলি একটা রেভলিউশনের মতো কাজ করেছো, এখন তোমরা ক্লাসে আসো। কারণ দেশ গঠনের আগে কিন্তু নিজেকেও গঠন করতে হবে, নিজেকেও গড়তে হবে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা আমার জাহাঙ্গীরনগরের ঘটনা থেকে আমার কাছে মনে হচ্ছে, আমি কালকের থেকে বিষয়টা নিয়ে ভাবছি যে
এই সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের তো অনেক নেতাকর্মীরা ছিল, তারা তো পড়াশোনা করছিল। এই ছেলেমেয়েগুলো এখন কি করবে? তারা কি তার শিক্ষা জীবনে আর ফিরে আসতে পারবে না? মানে সরকারের এই জায়গাটা থেকেও কিন্তু একটা সিদ্ধান্ত আসতে হবে, এবং আমি মনে করি যে এখানে একটা মানে নরম মনের একটা উদাহরণ দিতে হবে। কারণ হচ্ছে যারা সরাসরি কোনো অপরাধের সাথে জড়িত ছিল এবং সেটার যদি তথ্য প্রমাণ থাকে অবশ্যই সেটার বিচার হতে হবে, কিন্তু সাধারণ ছাত্রছাত্রী যারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে পড়ার স্পেসটা কিন্তু করে দিতে হবে। এই আপনি যেটা বললেন যে এটা এখন আসলে ছাত্রলীগের ট্যাগ দিয়েই একটা মানে পেটানোর একটা সংস্কৃতি চালু হয়েছে। এই সংস্কৃতি কিন্তু আজকের না, একসময় কিন্তু ছাত্রলীগ এই কাজটা করত, ছাত্রলীগ এটা করেছে, ছাত্র শিবির ট্যাগ দিয়ে বা ছাত্রদল ট্যাগ দিয়ে এই ক্যাম্পাসে কেউ আসলে পরেই তাদেরকে পিটিয়ে আহত করা হতো বা কোথাও কোথাও হয়তো মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু আমার যেটা প্রশ্ন আর কি, যেটা হয়েছে আগে সেটা তো অপরাধ, সেটা তো সেই জন্যই কিন্তু আওয়ামী লীগ সরকারের এই মানে নির্মম পতন আর কি, এটা আমি নির্মম পতন বলবো আর কি। কিন্তু আমরা তো নতুন বাংলাদেশের কথা বলছি আর কি, নতুন বাংলাদেশে তো কেউ এই ঘটনার একই অপরাধের ঘটনার পুনরাবৃত্তি তো আর মানে কোনোভাবেই কাম্য না আর কি। তাহলে তো আর আগের সাথে বর্তমানের কোনো পার্থক্য মানে থাকলো না আর কি। আরেকটি প্রসঙ্গ আপনার সাথে আমি একটু কথা বলতে চাই, সেটি হলো যে গত 5 আগস্টের পর থেকে আপনি খেয়াল করেছেন কিনা গোটা বাংলাদেশে অসংখ্য মাজারে হামলা হয়েছে আর কি। মাজারে হামলা বা এই আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়গুলোতে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তিও কিন্তু পত্রপত্রিকায় দেওয়া হয়েছে যে কেউ আইন হাতে নিজের হাতে তুলে নেবেন না। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সচিবালয় ব্রিফিংয়ে বলেছেন যে আইন নিজের হাতে তুলে নেওয়ার কারো অধিকার নেই। এই যে ভাষ্য, এটা তো আমার কাছে মনে হয় যে অপরাধ নিয়ন্ত্রণের সফট অ্যাপ্রোচ কি এত মানে কার্যকর হতে পারে? আপনার কি মনে হয় আর কি? এটা তো দৃষ্টান্ত স্থাপন করা উচিত। আমার যেটা শুরু থেকে মনে হচ্ছে যে মানে সরকার আসলে খুব একটা শক্ত অবস্থানে যেতে হয়তো পারছে না, তার বিভিন্ন কারণও আছে। কারণটা হচ্ছে যে সে কতটুকু হার্ড লাইনে যাবে এই মেজারমেন্টটা হয়তো সে করতে পারছে না। আর দ্বিতীয়ত হচ্ছে পুলিশ নাই, আর মূল বিষয় পুলিশ আছে কিন্তু অ্যাক্টিভ নাই। এবং যতটুকু আমার অ্যাক্টিভ আছে ততটুকু দিয়ে আমি কিভাবে এটাকে মোকাবেলা করতে পারি সেই পরিকল্পনাটাও আমার কাছে এখনো পর্যন্ত মানে দৃশ্যমান হয় নাই, বা পরিকল্পনা যদি থেকেও থাকে সেটা অস্পষ্ট, আমরা দেখতে পাচ্ছি না। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে আর্মি আছে ডিপ্লয় করা। এখন আর্মির সাথে যদি কোঅর্ডিনেটলি এই কাজটা করা যেত, যে কিভাবে, যদিও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, আমরা জানি না যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা এখনো পর্যন্ত কতটা সফলতার দিকে যাবে। মাত্র তো শুরু হলো, আমরা হয়তো আরো 1-2 সপ্তাহ পরে বলতে পারবো যে কতটা নিয়ন্ত্রণে আসছে। আর হচ্ছে এই যে সফটলি বিবৃতি দেওয়া, পত্রিকায় বলা, বা আমি যদি ওই নির্দেশ দিলাম জনগণকে বললাম, এগুলোতে আসলে এটা বাংলাদেশ, হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশ, আমাদের প্রথমত বুঝতে হবে আমরা খুবই অস্থির ধরনের মানুষ, এবং এরকম একটা ঘটনার পরে, এরকম একটা সরকার পতনের পরে মানুষ স্বাভাবিকভাবেই কিন্তু একটু উত্তেজনার মধ্যে আছে অনেকেই, যদিও এটা অনেকটা এখন প্রশমিত হয়েছে, সামনে হয়তো আরও হবে। এই জায়গাগুলোতে আসলে অ্যাড্রেস করতে হবে এবং ওই যে পুলিশকে দিয়েই আসলে নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে, এবং সেটার জন্য কি পরিকল্পনা করা যায় সেই জায়গায় আলোচনার জায়গাটা তৈরি করতে হবে। এই বিবৃতি দিয়ে আসলে কখনো কোনো কিছু বন্ধ করা যায় না। সোজা বাংলায় বললে পরে যে প্রতিটি ঘটনা, কোনো ঘটনাকেই ছোট করে না দেখে, এড়িয়ে না গিয়ে প্রতিটি ঘটনা ধরে ধরে সংশ্লিষ্ট থানা পুলিশকে দিয়ে ওই ঘটনায় যারা দায়ী, প্রকৃতই দায়ী, তাদেরকে তড়িৎ গতিতে দ্রুততম সময়ের মধ্যে যদি গ্রেপ্তার করা যায়, এবং সেটা যদি বাংলাদেশের মানুষ যদি জানে যে কোনো অপরাধ করলে পরে পার পাওয়া যাচ্ছে না, কি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত, কিংবা আমি এখন যারা এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম তারা তাদের মানে দলের সাথে জড়িত, এই পরিচয় কোনো ম্যাটার করবে না। যেই অপরাধী তাকে ধরা হবে, এই দৃষ্টান্ত স্থাপন করা হবে, তড়িৎ গতিতে ধরা হবে, সেইটা হইলে মনে হয়, আমার মনে হয় যে একটু কাজে আসবে। আর অ্যাটলিস্ট আমাদের তো অনেক ফুটেজও আছে, মব জাস্টিস যারা করেছে তাদের তো অনেক
ভিডিও ফুটেজও আছে, সেটা ধরেও তো গ্রেফতার করা যায়, সেটা ধরলেও তো একটা বার্তা মানুষের কাছে যায় যে না, আইনের আওতায় নেওয়া হচ্ছে। আপনি দেখেন যে কোর্টে যে বিভিন্ন নেতাদেরকে নেওয়া হয়েছে সাবেক সরকারের, কিংবা সাংবাদিকরা গেছে, তাদের উপরেও তো হামলা হয়েছে, এবং আইনজীবীরা যারা আইন রক্ষা করার কথা তারাই আইনের আইন হাতে তুলে নিয়েছে। তো তারা যে এগুলোর তো ফুটে যাচ্ছে, তো একজনকেও এখন পর্যন্ত কি অ্যারেস্ট করা হয়েছে বা আইনের আওতায় নেওয়া হয়েছে যে আপনি কেন এই কাজটা করলেন? সেটা কিন্তু হচ্ছে না। অর্থাৎ একটা একপাক্ষিকভাবে আমি যদি সব চিন্তা করি, যেটা আমরা গত সরকার আমলে আমরা একপাক্ষিকভাবেই কিন্তু সব চিন্তা করতে হয়েছে, কিছু হলেই কাউকে আমরা জামাত বানিয়েছি, বিএনপি বানিয়েছি, তারপর আমরা নিজেরাই বিচার করার চেষ্টা করেছি। তো একই ঘটনা যদি আমরা এখনও ঘটাতে থাকি, তাহলে আমি সামনে আসলে কোনো সুন্দর কিছু বা ভালো কিছু দেখার পসিবিলিটি নাই। অনেককেই আমি দেখছি যে উদাহরণ দিচ্ছে যে এটা তো আগের আমলেই হয়েছে, তখন তো এটা নিয়ে আপনারা কিছু বলেন নাই। এখন এটা যদি হয় জাস্টিস প্যাটার্ন, তাহলে তো আসলে আমরা কি আশা করব? আমরা তো সেই আগের পথেই আমরা চলে আসি না। আবার যদি কখনো একটা পট পরিবর্তন হয়, আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হবে, সেইটা আমরা জেনে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আসলে মানে কখনোই চাই না যে আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের লোক যারা আইন প্রয়োগ করার ক্ষমতা রয়েছে তারা আইন প্রয়োগ করবে, আইন নিজের হাতে কখনো তোলা যাবে না। এই আইন নিজের হাতে তুলে নিজের দোষী সাব্যস্ত হওয়া যাবে না, এইটা আমাদের সাধারণ মানুষের কাছে এটাও প্রত্যাশা। কেউ আইন নিজের হাতে তুলবেন না। কাউকে কখনো দোষী মনে করলে পরে বা সন্দেহ মনে হলে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন। র্যাব আছে, সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছে, তাদেরকে অবহিত করুন। কোনোভাবেই আইন নিজের হাতে তুলবে না। সবাইকে ধন্যবাদ। আমরা আবারও টক অফ দ্য ডে আগামীকাল কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।